এই পর্যায়ে আমরা দুটো প্রশ্ন নিতে চাই, এরপরে আমরা বাকি আলোচনায় ফিরবো। আসসালামু আলাইকুম, আমার নাম মল্লিক ওয়াসিউদ্দিন তামি। আমি আইন পেশায় ঢুকতে চাচ্ছি এবং আমি আইনের ছাত্র। সেই সাথে আমার আরেকটা পরিচয় আছে, আমি মাস্টারদা সুদর্শন হল ছাত্র দলের সহসভাপতি। তো এই আইডেন্টিটি নিয়ে এখন বেশ ক্রাইসিস যাচ্ছে। মূলত আপনাদের তিনজনের কাছে আমি এটা নিয়ে আলোচনা শুনতে চাইবো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা ছাত্র রাজনীতি সংস্কার, আপনারা কিসের পক্ষে? এক কথায় উত্তর দিলে খুশি হব। আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছি যে বিশেষত আমাদের দল বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির পক্ষ থেকে 2022 সাল কিংবা এর আগে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যে ধারা সেটাকে চেঞ্জ করার জন্য কিংবা ভবিষ্যতের রূপরেখা দেওয়ার জন্য বেশ একটু চেষ্টা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে বিএনপি বাদে অন্য কারো এখনো কোনো কংক্রিট রূপরেখা দেখা যায় না। সেদিকে কি নাগরিক কমিটি কিংবা ভবিষ্যতে আর কারো মানে ওইরকম রূপরেখা দেওয়ার কাজ করা দরকার কিনা, কিংবা নাগরিক কমিটি স্পেশালি সামান্তার কাছে যেটা জানতে চাইবো যে নাগরিক কমিটি কি ওই রূপরেখা কেন্দ্রিক কোনো কাজ করবে কিনা? থ্যাংক ইউ। আচ্ছা, দুইটা প্রশ্ন, ছাত্র রাজনীতি আর রূপরেখা। ছাত্র রাজনীতির প্রশ্নটা সবার থেকেই ছোট করে একটু শুনতে চাইবো। আপনাকে যেগুলো অ্যাড্রেস করা হয়েছে আপনি দুটোই উত্তর দিয়ে শুরু করেন। আচ্ছা, ছাত্র রাজনীতির বিষয়টা একেবারেই এক বাক্যে বলা উচিত না। এটা পুরোপুরি একটা অদায়িত্বশীল একটা কাজ হবে, দায়িত্ব জ্ঞানহীন একটা কাজ হবে। প্লিজ টু বি ক্লিয়ার, আপনি বলছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টা? ছাত্র রাজনীতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে কখনোই আমরা কোনো মানে সব স্টেক হোল্ডারদের নিয়ে কখনোই বসি নাই। এটা আমাদের একনলেজ করতে হবে। পুরো দেশে কোনোদিন আমরা ছাত্র রাজনীতি লাগবে কি লাগবে না, সব স্টেক হোল্ডার এটা দ্বারা এফেক্টেড, এটার ভিতরে ইনভলভ এবং এটা দ্বারা পরিচালিত। কোনো ব্যক্তির সাথে আমাদের সবার সাথে বসা হয় না, এটা নিয়ে আমরা আলাপ করি নাই। আমাদেরকে অবশ্যই আলাপের জায়গাটা তৈরি করতে হবে এবং এটার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেখানে অবশ্যই প্রতিষ্ঠানগত একটা সার্বভৌমত্বের জায়গা থাকতে পারে, স্বাতন্ত্র্যের জায়গা থাকতে পারে। প্রত্যেকটা প্রতিষ্ঠান এই আলোচনাগুলো শুরু করুক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আলাপগুলো শুরু করুক, যে তারা প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে বসে আলাপ করুক যে এটা থাকলে কি, না থাকলে কি, এবং এটা রূপরেখা কি হতে পারে। আমরা তো এটার ভিতরে ট্রমাটাইজ, এটা ট্রু, আমরা ছাত্র রাজনীতি দিয়ে ট্রমাটাইজ একটা অবস্থায় আছি। তাহলে এটাকে কাটানোর জন্য কি আমি ট্রমাটাইজ অ্যাটিটিউড করব, নাকি আমরা দায়িত্বশীল ভাবে কিভাবে প্রক্রিয়ার মধ্যে আনা যায় এটা সবাইকে সাথে নিয়ে সেটা চেষ্টা করব? আমার কাছে মনে হয় যে এইসব উত্তর আসলে এক বাক্যে দেওয়া উচিত না। আর দ্বিতীয় প্রশ্ন আসছে রূপরেখা নিয়ে। আর এটা বিশেষত নাগরিক কমিটি কি কোনো রূপরেখার দিকে যাবে কি? আমরা আমাদের কার্যপরিধির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমরা বলছি গণ আলোচনার পরিষদ তৈরি করা। আমরা মনে করি যে বাংলাদেশের গত 15 বছর, এটা ছোট হয়ে যাবে বলাটা, কিন্তু এটা 55 বছরের হিস্ট্রি যে বাংলাদেশের মানুষের সাথে আমরা গণ আলোচনা পরিষদ তৈরি করি নাই। আমাদের এটা উচিত এখন গ্রিক সিভিলাইজেশনে যেভাবে সেমিনার সিম্পোজিয়াম যেভাবে ওপেনলি হতো সেরকম একটা সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট করা জরুরি। এবং আমরা মনে করি যে গণ আলোচনার মাধ্যমে আপনি যে ডিসিশনই আসতে চান, আপনার যত কনফ্লিক্টিং বিভাজনের যত পয়েন্ট আছে সবকিছু নিয়ে আপনি গণ আলোচনা আয়োজন করেন। বাংলাদেশে এখন দেখবেন যে নানান রকমের উদ্যোগ তৈরি হচ্ছে আলোচনা, মানে এটা খুবই দারুণ, এটা আমরা মিস করেছি, আমরা করতে পারি না এবং ওপেনলি আমরা আলাপ করতে পারি নাই। এবং আমি গত কয়েকদিন আগে আমরা একটা জায়গায় ছিলাম, সেখানে আমাদের প্যানেলিস্ট কেউই সরকারের ছিল না, কিন্তু মানুষজনের যে আবেগ এবং মানুষজনের যে প্রশ্ন, এইটা বোঝা গেছে যে প্রত্যেকে ক্ষমতা ডিটেক্ট করতে শিখে গেছে। ক্ষমতা সে আর অ্যাকুমুলেট করতে দিবে না এক জায়গায়। এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ঘটে গেছে। আর রূপরেখার বিষয়ে সুনির্দিষ্টভাবে বলছি যে গণ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাবনা এবং হচ্ছে রাজনীতির বিষয়ে নানান ফরম্যাটে কিভাবে রাজনীতি হতে পারে বাংলাদেশে, এবং বিশেষ করে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং হচ্ছে ব্যুরোক্রেসি আছে, এগুলো কিভাবে পরিচালিত হতে পারে এ বিষয়ে অবশ্যই নাগরিক কমিটি একটা প্রস্তাবনা তৈরি করবে। অনেক ধন্যবাদ। ছাত্র রাজনীতির বিষয়ে ছোট করে যদি সাইদ আব্দুল্লাহ কিছু বলতেন। ছাত্র রাজনীতি নিয়ে একটা পলিসি ডিবেটে আমি লম্বা একটা আলোচনা করেছিলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আগে আমার কাছে সামান্তাপুর কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইটা নিয়ে ছোট করে বলাটা খুবই ঝামেলাযুক্ত, কিন্তু একই সাথে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হলো সেই প্রক্রিয়াটাকে একটু প্রশ্ন করার বোধহয় দরকার আছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা, সিন্ডিকেট সদস্যরা যারা বসে আলোচনাটা করেছে, কালকে আমি একজন ব্যক্তি প্রেস নোটে এসে কথা বলেছে, তার মুখটা দেখার পরে
আমার মনে হয়েছে আমার হাতে যদি কোনো ভার্চুয়াল জুতা থাকতো আমি কোথায় ভার্চুয়াল জুতাটা রিসপেক্ট করতাম। নিজামুল হক ভুইয়া, যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা ছিল না, তার কোনো ফার্স্ট ক্লাস নাই। এটা নিয়ে আমার কথা আপনাদের অতিরঞ্জিত যদি মনে হয় আপনারা রেকর্ড চেক করবেন। 2022 সালে তৎকালীন ভিসি আখতারুজ্জামান উনি নিজামুল হক ভুইয়াকে নিয়ে কমেন্ট করেছে যে না, ওনার তো আসলে টিচার হওয়ার যোগ্যতাটা ছিল না। তার এন্টায়ার স্টুডেন্ট লাইফে কোনো ফার্স্ট ক্লাস নাই, তার পিএইচডি নিয়ে কনফ্লিক্ট আছে, তার প্রত্যেকটা জায়গায় প্রবলেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলেন, শিক্ষক সমিতির উনি একবার না বহু বছর ধরে চেয়ার আগলে রেখে আছেন, এবং উনি একেবারে স্বৈরাচারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন ট্যাগ মারা ডান হাত ছিল তার ভিতরে নিজামুল হক ভুইয়া একজন। মানে শেখ হাসিনার যত বেনিফিট নেওয়ার উনি নিয়েছে, এবং উনি এসে যখন ব্রিফ করবে ছাত্র রাজনীতির দরকার আছে কি নাই উনি কথা বলবে, তাহলে আমি মনে করব এই প্রক্রিয়াটা যথাযথ ছিল না। কারণ 5 তারিখের আগ পর্যন্ত কেউ যদি আওয়ামী লীগ থাকে, জাহিদ ভাই একটু আগে খুবই চমৎকার কথা বলেছে যে ভোট চুরি করলে যার কাছে রিয়ালাইজেশন আসে নাই যে এটা স্বৈরাচার সরকার না, মানে 2014 সালে হাসিনা স্বৈরাচার ছিল না, 18 সালে স্বৈরাচার ছিল না, 24 জুলাই মাসে এসে হঠাৎ করে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেল। সো এই ক্যাটাগরির মানুষ যদি দাবি চায়, এইটা আবার বুঝে দেখার দরকার আছে যে তারা কি এখন যারা নিপীড়কের ভূমিকায় ছিল তারা কি হঠাৎ করে পুনর্বাসিত হওয়ার কোনো আকাঙ্ক্ষা দেখাচ্ছে কিনা। এবং একই সাথে ছাত্র রাজনীতির ব্যাপারটা আসলে পলিটিক্সের সাথে তো কোনো যোগ ছিল না ছাত্রদের। ছাত্র রাজনীতি মানে মনে করা হতো স্লোগান দিবে, তারপরে নেতাদের পেছনে চায়ের কাপ নিয়ে আগিয়ে দাঁড়িয়ে থাকবে, একটা ছবি তুলে প্রিয় অভিভাবক হিসেবে অ্যাড্রেস করবে। এটা তো রাজনীতি না। আমি রাজনীতির একটা রূপরেখা বলেছিলাম, সেটা আমেরিকা কেন্দ্রিক, অস্ট্রেলিয়া কেন্দ্রিক বিভিন্ন দেশে আছে, যেটা যে ছাত্ররা এরা কিন্তু হলে বসে স্লোগান দিতে হবে, রাজনীতি করতে হবে, নট নেসেসারি। তারা কিন্তু মূল দলের পলিটিক্সে ইনভলভ হয়ে যায়, সেটা তাদের একটা ইন্টার্নশিপের মতো কাজ করে। এবং এই স্টুডেন্টরা যে মধ্যে মূল রাজনীতিতে ঢোকে তাদের কিন্তু আর কি করতে হয় না, কারণ লেজুর ভিত্তিক কাজটা করতে হয় না। এর মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু শিক্ষিত এবং সচেতন পাইপলাইনটা পায়। কিন্তু ওই পলিসিগুলো যদি চেঞ্জ না করা হয়, যে ধারায় আওয়ামী লীগ ছাত্র রাজনীতি করেছে ওই ধারায় হইলে ছাত্র রাজনীতির দরকার নাই। কিন্তু যদি রিফর্ম করা হইতো যে হল সিকিউর থাকবে, একাডেমিক এরিনা সিকিউর থাকবে, এবং তারপরে কি করা যায় বা করা যায় না এইটা নিয়ে যাদের মতামত নেওয়ার, সেটা আপামর জনসাধারণের মতামত নেওয়া উচিত, ভার্সিটির স্টেক হোল্ডারদের নেওয়া উচিত। সেটা অবশ্যই বিগত স্বৈরাচারের দোষর যারা ডিরেক্ট এক্সপ্লয়েট করেছে তাদের মতামত এই জায়গায় গ্র্যান্টেড হওয়া উচিত না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আব্দুল্লাহ। এই বিষয়ে জাহিদুর রহমান ভাই আপনি কিছু বলবেন ছাত্র রাজনীতির বিষয়ে? আমি যদি কিন্তু না বলে এখন সরাসরি বলি, মানে প্রশ্ন এসেছে মূলত দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা। আমরা জানি হয়তো আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের জন্য তার ছাত্র সংগঠন থাকতে পারে না, আমরা জানি নিশ্চয়ই এটা। তো ছাত্রলীগ কি, ছাত্র দল কি, ওনারা একটা ফন্দি ফিকির করেছেন। ওনারা বলছেন এটা আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, প্রবাসী দলও রাখা যাবে না এবং ছাত্র সংগঠনও রাখা যাবে না, আরপিওতে ক্লিয়ারলি লেখা আছে। আমি এত রাগঢাকের পক্ষে না। আমি মনে করি দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি থাকা উচিত। আই রিপিট, ছাত্র রাজনীতি থাকা উচিত দলের সাথে অ্যাফিলিয়েটেড। কেন বলছি? আমরা অনেক ইউরোপ আমেরিকার উদাহরণ দিতে পারবো। আমি খুব কাছে যাই, ভারতে কংগ্রেসের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন আছে, আরএসএস এর সাথে আছে, বামদের সাথে আছে। এবং আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি, ওদের যে ইউনিভার্সিটিটা জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ওখানে প্রত্যেকেরা এই অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠনগুলো পার্টিসিপেট করে, ওদের ছাত্র সংসদ নির্বাচন হয় এবং তাদের ওখান থেকে আমরা জানি জেএনইউর ওখানে যারা ছাত্র সংসদের প্রেসিডেন্ট তারা কেমন থাকে। এখন সামান্থা রাইটলি বলেছে ট্রমা আছে। ট্রমা আমাদের শেখ হাসিনা এবং রাজনীতি নিয়েও আছে, আছে না? তো তাহলে কি হবে? রাজনীতিও বন্ধ করে দিতে হবে? ট্রমা আছে তো, সত্যিই আছে। এবং কেউ কেউ কিন্তু বলেন যে, আমার মনে পড়ে 1/11 যখন আসলো তখন মানুষ দুই রাজনৈতিক দলের উপরে এত ক্ষুব্ধ ছিল, তখন অনেকে মনে করেছিল অনন্তকাল 1/11 সরকার থাকুক। এটা চেয়েছিল, এটা চায়। সো আমরা যখন সংকটে থাকি আমরা তখন এইভাবে ভাবি। এবং আমি বলছি না যে মানে দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন যদি রাজনীতি করে শিক্ষা প্রতিষ্ঠানে তাতে সমস্যা আবার হবে, সমস্যা হবেই, আমি এটাও জানি। আবারও তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, ছাত্রলীগের জায়গায় ছাত্র দল, ছাত্র শিবির, যেভাবেই করি না কেন আসবে, এবং তারা একই রকম অপরাধের মধ্য দিয়ে যাবে। ইন্টেন্সিটি মে ভ্যারি,
আই সরি এভাবে বলার জন্য। ছাত্রদলকে আমরা দেখেছি তো আসলে এর আগে তারা কি করেছে আমরা দেখেছি। আমি তুলনা করছি না, আওয়ামী লীগ গত 10 বছরে 15 বছরে যা করেছে তার সাথে বাংলাদেশের ইতিহাসে আর কে কি করেছে ওগুলো শিশুও না, এমব্রিও মনে হয়। সো কিন্তু সমস্যা ছিল, সমস্যা আবার আসতে পারে। আরেকটা কথা একটু বলি, রাজনীতি যদি বন্ধ করি, বন্ধ কি থাকে? মানে শিক্ষক লীগ বলে কোনো লীগ আছে, কিন্তু ঢাকা ভার্সিটিতে শিক্ষক লীগ নাই। এই যে নিজামুল হক ভূঁইয়ার নাম আসলো, ঘটনাচক্রে ওনার সাথে আমার সম্পর্ক ভালোই, টকশো করতে করতে সম্পর্ক খারাপ না। আচ্ছা স্যার, আমরা নামাজের জন্য 10 মিনিটের একটা বিরতি নিয়ে নিচ্ছি। আমরা মাগরিবের নামাজের জন্য 10 মিনিটের একটি বিরতিতে যাচ্ছি। 6:10-12 মধ্যে আমরা আবার শুরু করব। ধন্যবাদ। শুরু করছি আপনার থেকে, আপনি শেষ করতে পারেননি উত্তরটি। ওকে, আমি শেষ করছি। তো যেটা বলছিলাম, নিজামুল হক ভূঁইয়ার নাম এই কারণে এসেছিল যে শিক্ষক লীগ বলে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো লীগ নেই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কি শিক্ষক লীগ নাই? আছে তো। নিজামুল হক ভূঁইয়া সহ তাদের যারা আছেন তারা আওয়ামী লীগই ছিলেন। তার মানে আমি বলছি আমরা অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন যদি নাও রাখি, কোনো না কোনো ফর্মে ছাত্র রাজনীতি থাকবে। যেমন এখন শোনা যাচ্ছে যে সাধারণ ছাত্র লীগ নামে একটা ছাত্র লীগ ফিরে আসবে, সাধারণ ছাত্র লীগ, তাই না? সো কোনো না কোনো ফর্মে এটা আসলে আসতেই পারে, এবং তখন বড় প্রবলেম এটা হবে, কেউ দায়িত্ব নেবে না। ও বলবে আমার তো সংগঠন না এটা। আমি এটুকু বলে শেষ করি, যদি আমাদের ক্যাম্পাসে চাঁদাবাজি, খোলাখুলি কথা বলে ফেলা ভালো, কোনো টেন্ডার হচ্ছে জাহাঙ্গীরনগর, আমাদের মনে আছে শোভন রাব্বানী ভিসির সাথে ঠোকাঠুকিতে লেগে গিয়েছিলেন, ঘটনাচক্রে উনিও তো আওয়ামী লীগ, তাই ওরা টেকে নাই। সো এসব যদি থাকে, কোনো না কোনো ফর্মে ক্ষমতাসীন যারা আছেন তাদের ছাত্র সংগঠন সেখানে কোনো না কোনো নামে থাকবেই, এগুলো ঠেকানো যাবে না। সেজন্য আমার মনে হয় রাদার অ্যাফিলিয়েটেড সংগঠন থাকা উচিত। সংকট আছে, এই যে আপনার ফাহাদের কথা আমাকে একজন ব্রেকে বলছিলেন, পিটিএ মেরে ফেলা হচ্ছে, আরো ঘটনা আছে, কিন্তু এগুলো দিয়ে যদি আমরা মনে করি যে ছাত্র রাজনীতি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড রাখা যাবে না, তাহলে আমাদের জাতীয় রাজনীতিও তো বাদ দিতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ জাহিদ ভাই। আমরা আরেকটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। আমি সামান্তা শারমিন আপুকে একটা প্রশ্ন করব। এই যে ভঙ্গুর গণতন্ত্র, আমরা সবাই যে আলোচনাটা বারবার আসতেছে, ওখানে লেখা আছে বাংলাদেশ গণতন্ত্রের বাস্তবতা ও ভবিষ্যৎ রূপরেখা। আমি আপনাকে প্রশ্ন করব যে ভঙ্গুর গণতন্ত্র আমরা তো সবাই দেখতে পাচ্ছি, আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশ। তো এই ভঙ্গুর গণতন্ত্রকে পুনর্গঠন করার জন্যে কি কি ভূমিকা বা আপনার কি কি চিন্তা ভাবনা, প্রথম প্রশ্ন আপনাকে। পাশাপাশি সায়েদ আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করব, যেহেতু আপনার লয়ার ছাত্র, আমার ছেলেও লয়ার ছাত্র, এই জন্যই আমি কোশ্চেনটা করে ইন্টারেস্ট ফিল করতেছি। আমার ছেলে বিউপিতে পড়তো, গত মাসে হার্টফোর্ড শেয়ারে লন্ডন চলে গেছে। আমার ছেলে আমাকে বলছে যে এইসব প্রবলেমগুলি তুমি আসবা, থাকবা, দেখবা। আমি আসলে অনেক দূর থেকে আসছি, আমি জামালপুর থেকে আসছি। তা আপনার কাছে প্রশ্ন হলো রূপরেখা। দুইজনকে দুইটা প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন আপনাকে বলছি, আপনাকে বলবো রূপরেখাটা কি ধরনের হতে পারে? কারণ সবাই তো এখন কনফিউশন ভুগতেছে, যেখানে যাই যে আমি যে আসলাম, আসার পর দেখলাম মিরপুর থেকে আসলাম, এই যে জ্যাম, কোনো পুলিশ পেলাম না, একটা পুলিশ কেউ না, যার যেমন গাড়ি পার হয়ে যাচ্ছে। এটা কি এভাবেই চলবে? ইন্ডিয়ার হিসাবে একটা সমাধান আসতে হবে। তাহলে কাইন্ডলি রূপরেখার সঙ্গে আমাকে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ডায়ালগ এবং আমাদের সবার পক্ষ থেকে আপনি জামালপুর থেকে এসে আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অসংখ্য ধন্যবাদ। শারমিন আপু। থ্যাংক ইউ জামালপুর থেকে আসার জন্য আপনাকে, এবং আপনাকে সালাম। আর আপনার প্রশ্নটার উত্তরে আমি বলতে চাই যে আমাদের দেশে গণতন্ত্রের যে মূল জায়গাটা ছিল ভোট, এবং ভোটার হিসেবে বাংলাদেশের মানুষের যে আইডেন্টিটি ছিল সেটাও শেষ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তো ভোট হিসেবে ভোটকে আমরা আসলে কিভাবে দেখি? ভোটকে দেখি আমরা একটা অ্যাকশন হিসেবে, কিন্তু এটা যদি আমরা ল্যাটিন ফরম্যাটে আমরা ফেরত যাই, তাহলে দেখবো এটার অর্থ হচ্ছে ইচ্ছা, আপনার ইচ্ছা প্রকাশ করা। তো সেই জায়গায় আপনাকে ভোটকে এবং ভোটারকে বানিয়ে ফেলা হয়েছে একটা ক্লিশে শব্দ মাত্র, কিন্তু আমরা আমাদের জনগণের ভিতর থেকে আমরা ভুলে গেছি যে আমরা আসলে নির্বাচক মণ্ডলী, সম্মানিত নির্বাচক মণ্ডলী। তো এই সম্মানিত নির্বাচক মণ্ডলীর আইডেন্টিটিটা আমাদের ফেরত আনতে হবে যদি আমরা গণতন্ত্র নিয়ে ফার্দার কোন আলাপ করতে চাই। ভঙ্গুর গণতন্ত্রের যে আদার যে ইস্যুগুলো আছে, যেমন হচ্ছে রাষ্ট্রযন্ত্রের ঠিকভাবে চলার জন্য তার যে টুলস, তার যে মেকানিজম, তার যে প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, কমিশনগুলো
আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে সর্বোপরি সংবিধান, এই সব কিছু নিয়ে আসলে আলাপের অবকাশ রয়েছে এবং এগুলো সব কিছুই যদি আমরা নতুন করে সাজাতে পারি তাহলে আমরা মনে করব যে গণতন্ত্রের যে ভঙ্গুর অবস্থা সেটা আমরা আবার রিবিল্ড করার দিকে আগাতে পারছি। ধন্যবাদ। আপনি সাইয়েদ আব্দুল্লাহর কাছে যে আপনার প্রশ্ন ছিল, কাইন্ডলি আরেকবার যদি বলতেন। থ্যাংক ইউ আবার মনে করে দেওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি যে যে ভবিষ্যৎ রূপরেখা এই শব্দটা যত ছোট, অর্থটা অনেক ব্যাপকতা, অনেক কিছুই দেখা যায় আলোচনায় আসে। কারণ আমি জানি এইটুকু যে দেশ স্বাধীন করা চেয়ে দেশ রক্ষা করা অনেক কঠিন। ভবিষ্যৎ রূপরেখাটা কী ধরনের হলে ভবিষ্যতে গণতন্ত্রটা সুসমৃদ্ধ হবে এবং ওই পথে আমরা সবাই যেন এক হতে পারি। আমরা বাইরের দেশগুলি লক্ষ্য করে দেখি যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে তারা মন্ত্রী পদত্যাগ করে। এই ধরনের কালচার তো আসলে বাংলাদেশে নাই। তা আমি মনে করি এমন একটা গণতন্ত্র ইন্ডিয়ার ফিউচারে আসা উচিত যেখানে আমরা এই যে আমার নিজেকেও একজন ছাত্র মনে করি। কেন মনে করি? আমি তো নিজেই তো 52 সাল দেখিনি, আমি নিজেও তো 71 দেখিনি, আমি 24-এ দেখেছি। আমি ছাত্রদের সঙ্গে থাকছি, আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। তাই আমি অনুরোধ করবো আমি যেন বুঝতে পারি যে ভবিষ্যতের রূপরেখাটা, হয়তো আমি বেঁচে কতদিন থাকবো জানি না, কিন্তু ভবিষ্যতে গণতন্ত্রের রূপরেখাটা কী ধরনের হলে এই জাতি মুক্তি পাবে, এইটি জানতে চাচ্ছি আসলে। ধন্যবাদ। আপনি এত কষ্ট করে ঢাকার বাইরে থেকে এসেছেন জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা ঘটনা একটু স্মরণ করিয়ে দেওয়ার দরকার আছে। যে কোনো সময় কোনো সরকার নতুন ভাবে সামনে আসুক অথবা সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হোক, দেখবেন এই রূপরেখা প্রণয়ন করব, রূপরেখা দিব, এই ধরনের খুব লুক্রেটিভ শব্দ নিয়ে আসা হয়। এটা শুনলে মানে গায়ের ভিতরে একটা জোশ চলে আসে, ওরে বাপ রে বাপ, নতুন একটা রূপরেখা আসছে। আসলে আমি এইটাই কেতাবি শব্দটাকে একটু অপছন্দ করি, বরং আমি একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করি। বাংলাদেশের রূপরেখা বুঝতে হলে কিছু ডেটা নিয়ে কাজ করার টাইমে বাংলাদেশের পার্লামেন্ট নিয়ে যদি কাজ করা হয়, সেই বাংলাদেশের প্রথমবার যখন ইলেকশনটা হলো 1973 সাল, সেটাতেও আনফরচুনেটলি ভোট চুরি হয়েছিল। তার নজির আনিসুজ্জামান আওয়ামী লীগের সবচেয়ে গুণমুগ্ধ একজন ভক্ত ছিলেন, শেখ হাসিনার শিক্ষক ছিলেন। আনিসুজ্জামানের সবচেয়ে বিখ্যাত বই বিপুলা পৃথিবীর ভেতরেও কোটেশন আছে, স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট দিতে যাচ্ছেন এবং ভোট চুরি হয়েছে। আমি বললে অনেকে আবার অবিশ্বাস করতে পারতো, এই কারণে আনিসুজ্জামানের কোটেশনটাই নিয়ে আসলাম। তো ওই 1973 সাল থেকে শুরু করে পার্লামেন্টে যে পরিমাণ লয়াররা ছিল, আপনি যদি এই 2024 সালের পার্লামেন্টের দিকে তাকান, গ্র্যাজুয়ালি এটা কমে গেছে এবং ব্যবসায়ীদের পার্লামেন্ট হয়ে গেছে। আমি রূপরেখাদের কথা বাদ দিলাম, এই যে আমাদের দেশের গঠনতন্ত্র, এই যে আইন, প্রত্যেকটা জায়গা আপনার ওই অঞ্চলগুলো আমি যদি ব্যাখ্যা করি, ধরেন যে আপনার ওই টাঙ্গাইল এবং তার আশেপাশের যে এলাকা, শেরপুরের কথা যদি বলি, জামালপুরের কথা যদি বলি, সেই মানুষগুলোর কি স্টেক আছে? রংপুর বিভাগের কেউ থাকতে পারে এই জায়গাতে? এই যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে রংপুর বিভাগের উপরে যে বাজেটটা দেওয়া হলো, অন্য অনেক জেলা শহর আছে তার বাজেট এন্টায়ার রংপুর বিভাগের তুলনায় অনেক গুণ বেশি। সো আমাদের এই রূপরেখা বলেন, সংবিধান বলেন, আইন কানুন বলেন, প্রত্যেকটা জিনিস তারাই তৈরি করে যারা একটা এলিট ক্লাস। মানে সমাজের এলিট ক্লাসে যে আলোচনাটা হচ্ছে, ইনফ্যাক্ট এই গভর্নমেন্টও, তারপর একজন লোকাল মানুষের স্টেটটা কি? আমি তো দেখতে চাই রংপুরের একজন কৃষক, সে ফিল করবে তাকে নিয়ে দেশ ভাবছে। আমি তো বুঝতে চাই কক্সবাজারের একজন মানুষ যে মাছ ধরে, তারও স্টেক থাকা উচিত যে সরকার বা পলিসি তার দিকে আগাচ্ছে, কিন্তু সেটা তো কেউ চিন্তা করে নাই। ইনফ্যাক্ট আমাদের এই পলিসিগুলো কি হয় জানেন? যারা এসি রুমে বসে পলিসি তৈরি করে তাদের সাথে মানুষের যোগাযোগ খুব কম। খুবই স্পষ্ট একটা উদাহরণ দেই, বাংলাদেশে এইবার যখন ইলেকশন হয়, 2024 ইলেকশন যে মুহূর্তে হয় ফরিদপুরে, আমাদের পতিত স্বৈরাচার, আমি পতিত স্বৈরাচারের চেয়েও বাদ দিয়ে রাগঢাক না রেখে তাকে খুবই একটা সিম্পলেস্ট টার্মে যদি ব্যাখ্যা করি, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম লেডি স্বৈরাচার। খেয়াল করে দেখেন, এইরকম লেডি স্বৈরাচার আর দ্বিতীয়টা পাবেন না পৃথিবীর বুকে। সে পৃথিবীর বুকে নিকৃষ্টতম। সে যখন সাকিব আল হাসানকে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে, সে ফরিদপুরের সমাবেশে, আমি কোট করছি, সে বলছে সাকিব আল হাসান বক্তব্য দিতে পারে না, সেই স্টেজে উঠে বলছে, আরে তোমার বক্তব্য দেওয়ার দরকার নাই, ক্রিকেট মাঠে 4 ছক্কা মেরেও তাতেই হয়ে যাবে। পার্লামেন্টারিয়ানদের কাজ
এগুলোর একটাও কোনো এমপির কাজ না। এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, রিভাইজ করা, সংশোধন করা, বোঝা। তো পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি হিসেবে যারা গেছে, আপনি যদি সাকিব আল হাসানকে গিয়ে জিজ্ঞেস করেন এই আইনটাতে এরকম প্রবলেম করছে, এটা কি করা উচিত, আপনি যদি মমতা আজকে যে জিজ্ঞাসা করেন যে আপনি তো জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে এসেছেন, আপনার কাজ কি, মমতা তো 5 মিনিট কথা বললে 4 মিনিট গান গাইতো। সো যার যেটা কাজ সে সেটাই বুঝে না। আমি চাই সামনের যে রূপরেখা প্রণয়ন, আমি সব কেতাবি ভাষা বাদ দিলাম, আমি চাই প্রত্যেকটা অঞ্চলের যে মানুষ আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার যে মানুষ আছে, তাদের স্টেকটা যদি না থাকে, আমার কথা রাস্তায়, ঢাকার রাস্তায় একজন যে ভ্যানে করে সবজি বিক্রি করে তার স্টেকটাও থাকা উচিত, তারও বোঝা উচিত তার এই রাষ্ট্রের কাছ থেকে কি কি পাওয়ার আছে। দেখবেন তার কোনো কিছু পাওয়ার যে আছে সে নিজেও জানে না। এই কারণে এই আন্দোলনেরও দেখবেন শহীদদের নিয়ে যখন কথা হচ্ছে, পার্টিকুলার কিছু নাম ঘুরে ফিরে আসছে। যে সবজি বিক্রেতাটা রামপুরার রাস্তায় মারা গেল পুলিশের ডিরেক্ট গুলিতে, তার কোনো স্টেক নাই। যে ছেলেটা ঢাকার গ্রিন রোডে যখন গোলাগুলি হয়, সেই গোলাগুলিতে একটা 8 বছরের শিশু মারা যায়, তার নাম কোথাও নাই। মানে আমি চাই এসি রুমে বসে থেকেই সবকিছু গঠন করা হচ্ছে, কৃষকদের সমাধান কি এইটা আলোচনা করার জন্য কৃষকদের সাথে আলোচনা করা হয় না। আমাদের এই যে গাড়ি পরিবহন সেক্টরের শ্রমিকদের নিয়ে কাজ করতো কে? বাংলাদেশের সবচেয়ে বড় একজন মাফিয়া গডফাদার শাহজাহান খান কাজ করতো, অথচ এদের কি সমস্যা সেই ব্যাপারটাকেও সমাধান করার চেষ্টা করে নাই। মানে যে ধরনের পলিসি নিয়ে আলোচনা হবে, সেই স্টেক হোল্ডার যারা আছে, আমি চাই চা বাগানের সমাধান করবে কারা? যারা ওই চা বাগানের শ্রমিক আছে তাদের স্টেকটা সামনে উঠে আসুক। আমি চাই আদিবাসী নিয়ে কাজ করবে কারা? কোন এলিট টিএসসি তে বসে থেকে যে কোনোদিন পাহাড়ে যায় নাই, সে বড় বড় কথা বলবে, তার দিয়ে পাহাড়ের সমাধান হবে না। পাহাড়েরও করে যাইতে হবে, তারা কি চায় সেটা বুঝতে হবে। আপনি হিন্দু জেনারেশনের কথা যদি বলেন, আমাদের সোসাইটি আছে, এরকম নানা মাইনরিটি আছে, একদম তাদের কাছে যান, তাদের সমস্যাগুলো বুঝবার চেষ্টা করেন। এই কারণে রূপরেখার কথা যে বললেন, রূপরেখার চেয়েও আমি চাই প্রত্যেকটা ফাংশন ধরে ধরে সবাই যে রাষ্ট্রের এসেনশিয়াল পার্ট, সেই ব্যাপারটা তাদের যদি ফিল করতে দেওয়া যায়, কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আব্দুল্লাহ। আমরা শেষ একটি প্রশ্ন নেব এ পর্যায়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডায়ালগকে শুভেচ্ছা তাদের ভবিষ্যতের জন্য। আমি মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী, আমি একটা চ্যারিটি অর্গানাইজেশন চালাই। আমার দুটি প্রশ্ন, একটি হচ্ছে আমাদের সম্মানিত জাহিদ ভাইয়ের কাছে। কিছুক্ষণ আগে বলেছেন কাজের বার্ডেন। আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের সরকার যন্ত্রে যারা আমরা কনস্পিরেসি বলি বা অন্য কিছু যেভাবে বলি, বিরোধীরা যতটুকু সরব, আমাদের সরকারের এই ধরনের কোনো মুখপাত্র নাই। আমার কাছে মনে হচ্ছে সরকার যা করে, কিছু কাজ তো অবশ্যই করে, সরকার কি করে এটা স্পষ্টভাবে আমাদের কাছে দৃশ্যমান নয়। সুতরাং এখানে আমার মনে হয় একটা ঘাটতি আছে, আপনি আশা করি পৌঁছাবেন আপনার টেকের মাধ্যমে সরকারের কাছে। আরেকটি হচ্ছে, যেটি মনে হয় সভাপতি হয়তো আমরা অস্থির, কিন্তু এরপরেও 1.5 মাসের যতটুকু যাওয়ার কথা ওই দৃশ্যমান ভাবে, ততটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেতে পারেনি সরকার। সেই জায়গায় অতি দ্রুত যদি আমরা হতাশ হই, হাসিনার বিরুদ্ধে যেমন বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে, সেরকম পরিস্থিতি আমাদের জন্য আবার তৈরি হবে কিনা, কেননা আগের সরকারের লোকজনই এখনই সব কাজ করছে বলে অনেকে বলছেন। এই বিষয়টার উপর আমি জাহেদ ভাইয়ের একটু কমেন্ট চাইবো এবং তার টেকের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবেন, এই বিনীত অনুরোধ থাকলো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমার সামন্তা শারমিন এবং সাইদ আব্দুল্লাহ ভাইয়ের কাছে, তারা চাইলে রেসপন্স করতে পারেন। এই সরকারটি নিজে একটা কনফিউজড গভর্নমেন্ট। এটা কি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা বলছি ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটা কি বিপ্লবী সরকার নাকি গণঅভ্যুত্থানের সরকার? আমাদের যেটা হয়েছে, আমরা গণঅভ্যুত্থানই বলতে বেশি পছন্দ করি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটাকে বলেছেন সেকেন্ড রেভলিউশন, এবং উনি বিপ্লব বলতে চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে, আমি যদি ভুল বুঝে না থাকি। সেই জন্য ওরা কি করবে, কতটুকু করবে, এটা বুঝে উঠতে পারছেন না। মাহবুব হোসেন মন্ত্রী পরিষদ সচিব, অনেকদিন ধরে সরকারের ফেসিবাদী সরকারের সহযোগী ছিলেন, উনি কিন্তু এখনোই আছেন। পাবলিক সার্ভিস কমিশন কোটা নিয়ে এই আন্দোলনটা তো একেবারে চরম পর্যায়ে পৌঁছালো, কোটা প্রভিশনটা কি থাকবে কি থাকবে না ইত্যাদি ইত্যাদি। সেই পাবলিক সার্ভিস কমিশন নিয়ে এখন পর্যন্ত সরকারের একটা কোনো শব্দ নাই। আপনি 46তম বিসিএস এর প্রিলি পরীক্ষা হচ্ছে, রিটেন পরীক্ষার ডেট পিছিয়ে আছে, গত 1.5 মাস পাবলিক সার্ভিস কমিশন নিয়ে কারো কোনো রেসপন্স নাই।
ওরাও কোনো নাকি সবুজ সংকেত পায় না, সরকারও কোনো কিছু দেয় না, ওরা বসে বসে বেতন নিচ্ছেন, মাসের পর মাস এগুলো চলতে আছে। সুতরাং এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই কনফিউজড গভর্নমেন্টের কনফিউশন দূর করার জন্য আপনারা যারা আছেন তারা কিভাবে সরকারের কাছে মেসেজটা পৌঁছাচ্ছেন সে বিষয়টা আমরা জানতে চাচ্ছি। আপনারা নিজেরও কি কনফিউজড, কোন বিষয়টা অগ্রাধিকার থাকবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমার প্রশ্নগুলোর জবাবের আগে যে প্রশ্ন করা হয়েছে আমাকে না, কিন্তু আমি দুইজনের আলোচনার ভিত্তিতে আমার একটা ছোট্ট বক্তব্য আছে। আমি তো সবকিছু নিয়েই কথা বলি, তাই না? এটা একটা সমস্যা। মানে আপনারা খেয়াল করবেন, দুনিয়াতে এমন কোনো বিষয় বাকি নাই আমি কথা বলি নাই। 1200-র বেশি ভিডিও করেছি 2 বছরে, ভয়ঙ্কর ব্যাপার। সো আই টক, বলতেই থাকি। সেটা হচ্ছে রূপরেখার একটা জিনিস যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের দেশ পাল্টে যাবে। একটা জিনিস, অনেক মানে প্রসিডিউরাল জায়গায় অনেক কিছু আসবে। একটা কাজ যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ভবিষ্যতে 5 বছর পর পর একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটরি নির্বাচন করতে পারি, দ্য স্টেট উইল চেঞ্জ, ফুল স্টপ। একটা উদাহরণ দিই। আপনারা পড়তে হবে না, ইউটিউবে ভিডিও পাওয়া যায় এই রাইটারদের। ওয়াই নেশনস ফেইল নামে একটা বিখ্যাত বই আছে, ড্যারেন অ্যাসিমাগলো এবং জেমস রবিনসনের, ওনাদের লেকচার পাবেন। ওনাদের আরেকটা বই আছে, দ্য ন্যারো করিডোর, ওইটাও শুনবেন, খুব চমৎকার। যাই হোক, তো ওয়াই নেশনস ফেইলে তারা কেন একটা নেশন ফেইল করে বোঝাতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ দেশের উদাহরণ এনেছেন। এই দেশটাকে নিয়ে অমর্ত্য সেন কাজ করেছেন, সেটা হচ্ছে বটসওয়ানা। এই দেশটা একটা সাব সাহারান আফ্রিকান কান্ট্রি, তার আশপাশের প্রত্যেকটা দেশ গরিব, প্রত্যেকটা দেশের সমস্যা আছে, কিন্তু এই দেশটা ইজ ডিফারেন্ট। আপনারা র্যাঙ্কিং যদি খোঁজেন, ওর করাপশনের র্যাঙ্কিং ও ইউরোপের কাছাকাছি। আপনাদের অনেকে অবাক লাগবে, ইউরোপের অনেক দেশ তার পেছনে আছে। এইরকম ভাবে বহু র্যাঙ্কিং এ বটসওয়ানা আগে। দেখা গেছে কেন? ওরা বলছে ওরা অনেকগুলো ইনক্লুসিভ ইনস্টিটিউট তৈরি করছে, আমি আর ওই ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু মূল কারণ ওরা বছরের পর বছর একটা ভালো নির্বাচন করে যেতে পারছে। ভালো নির্বাচন করলে বাকি সবকিছু পাল্টাতে বাধ্য। মানে আপনি ধরুন শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, উনি পরের দিকে খারাপ হতে, আরো বেশি খারাপ হতে কেন শুরু করলেন? উনি যদি বলতেন যে দেখতেন ওরা 5 বছর পর একটা নির্বাচন হবে, উনি চাইলেও এতটা খারাপ থাকতে পারেন, আপনি শিওর থাকেন? নো ওয়ে। ইনফ্যাক্ট আপনাকে জনগণের জন্য কাজ করতে হবে। মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনে জেতার জন্য কোভিডের মধ্যে 19 বার এসেছিলেন এবং 19 বার জনসভা করেছিলেন, জানেন? এটা প্রচুর সমালোচনা। ঠিকই হেরে গেছেন, যদিও বিধানসভার কথা বলছি। জান দিয়েছেন, এই করব সেই করব, নানান কিছু করবো বলছে। সো নির্বাচন যদি থাকে, আপনার যাবতীয় যত আলাপ, সাইদ আব্দুল্লাহ যা বললো, ওকে নেই না তাকে নেই না, তখন না আপনার তো ভোট লাগবে। সো আপনি মানুষের কাছে যাবেন। ইভেন আমি সামান্তার সাথে বলছি যে আমরা মানে জাস্ট ভোটার হিসেবেও যদি মানুষকে দেখতাম, আমাদের অনেক পরে অনেক স্বপ্ন আছে। পোস্ট শেখ হাসিনা আমাদের দেখার জায়গাটাকে আমি প্রায় একটা গানের একটা লাইন ইদানিং বলছি। আমি কবির সুমন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, মেডিকেলে পড়ি, ওই সময় সুমন এবং নচিকেতা ওয়াজ ভেরি ফেমাস, এবং সুমন আমার খুব পছন্দের ছিলেন। তো সুমনের একটা বিদ্রুপাত্মক গান আছে রাজনীতির নেতাদেরকে নিয়ে, হেলিকপ্টার নেতা আসছেন, এরকম একটা গান। ওর মধ্যে একটা বাক্য আছে এরকম, ভোট মানুষের মুখে, ব্যালট পেপার নেতা দেখছেন। মানে নেতা মানুষ দেখে না, মানুষ নেতা কি দেখে? ব্যালট পেপার দেখে। আমি না বলি কি, নেতা যদি ব্যালট পেপারও দেখে, স্টিল ইটস এ ভেরি গুড নিউজ। আমরা যদি ব্যালট পেপারও কিন্তু ছিলাম না, সো ব্যালট পেপার বলে আমি মনে করি একটা জায়গায় যদি আমরা রিফর্ম করতে পারি, যে 5 বছর পর পর নির্বাচন হবে, সবকিছু পাল্টে যাবে। আমি সরি একটু বেশি সময় নিয়ে নিলাম, আমার প্রশ্নগুলো জবাব দিতে চাই। সরকার কমিউনিকেশনে প্রবলেম আছে, এবং একটা জিনিস খুব ইন্টারেস্টিং, ডক্টর ইউনূসের সেকেন্ড ভাষণটা আপনারা যদি দেখেন, এটা ভালো লেগেছে যে ওনারা অ্যাড্রেস করার চেষ্টা করছেন। অনেকে বলছেন ডক্টর ইউনূস এত ফিরিস্তি কেন দিচ্ছেন? কারণ এটা আসলে আমরা বলছি ও কিছু করছে না, এরপর উনি একটা বিরাট লিস্ট নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সো ওনাদের কমিউনিকেট করা উচিত হবে। আর যে প্রশ্নটা করেছেন যে আমরা অনেক বেশি সমালোচনা করতে থাকলে এটা সরকারের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তৈরি করে। ইনফ্যাক্ট এই দ্বিধার কারণেই আমি নিজে অনেক সময় বলি না, কিন্তু আমি মনে করি এটা বলতে হবে। আমি যদি খুব ব্ল্যাটান্টলি কয়েকটা কথা একটু বলতে চাই, যে ষড়যন্ত্র আছে, ওটা আছে, সেটা আছে, নানান কথাবার্তা আছে, এভরিথিং ইজ অলরাইট, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি ক্ষমতায় আছেন, সুতরাং ষড়যন্ত্র কিভাবে কমাতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে ডিল করতে হবে, এগুলো আসলে আপনাকে বুঝতে হবে।
খুব সোজা সাপটা। আর ষড়যন্ত্র কথাটা না অনেক বেশি শোনা আমার কাছে হাসিনা হাসিনা লাগে। প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, জঙ্গিবাদী এই করছে, এত ষড়যন্ত্র শব্দটা আমি এসব শুনতে প্রস্তুত না। সুতরাং আমাদের সমালোচনা আরেকটু, হানিমুন পিরিয়ড বলা হয় একটা সরকারের 90 দিন বা 100 দিন, এই সরকারের হানিমুন পিরিয়ড আসলে কোন ক্রমেই 1.5 মাসের বেশি হওয়া উচিত না। সো আমরা 1.5 মাস আরেকটু বাকি আছে, আমরা সবাই সিরিয়াসলি নেমে যেতে হবে, সরকারকে লাইনে রাখতে হবে, কারণ এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর আমি আপনাদেরকে একটা কথা জেনে বলছি, এই সরকার কিন্তু চায় তার সমালোচনা হোক, সিরিয়াসলি চায়, কোন রকম ভাবে চায় না যে এখানে শেখ হাসিনার মতো ঘটনা ঘটুক। আমি আবারও বলছি, আমি বহু বিস্তারিত বলছি না, আমি অত্যন্ত উঁচু জায়গা থেকে জেনে বলছি এই সরকার চায়, আপনার ইচ্ছা মতো সমালোচনা করুন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। সামান্তা শারমিন আপু, প্রশ্নটা ছিল মনে হয় যে কনফিউজড গভর্নমেন্ট কিনা। জি, আপনারাও কি কনফিউজড কিনা? আমরাও confused গভর্নমেন্টকে কিনা। কিছু ক্ষেত্রে কনফিউজ মনে হচ্ছে। আচ্ছা, গভর্নমেন্ট আসলে যেটা হচ্ছে, জাহিদ ভাই রাইটলি পয়েন্টেড আউট যে এখানে আসলে সমালোচনা করাটা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে তাকে রাইট ট্র্যাকে থাকতেই হবে। থাকতে হবে কেন? এখানে একটা আমাদেরকে আসলে আমাদের স্পিরিচুয়াল একটা জায়গায় আসলে কানেক্ট করা প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের শহীদদের যে ত্যাগ, এটা, এই আকাঙ্ক্ষা, এটার সাথে আমাদের কানেক্ট করা প্রয়োজন। এই কারণে আমরা সমালোচনা করব, কারণ আমরা চাই না যে এই সরকার ফেল করুক। তাকে যে কাজ আমরা করতে দিয়েছি সেই কাজগুলো সে না করে কোনোভাবেই কোনো ধরনের হঠকারী সিদ্ধান্তে যাক, এটা আমরা চাই না। তাহলে আমরা চাইবো যে তার যে কনফিউশন আছে, তার যে বাহিনী নিয়ে এবং নানান কিছু নিয়ে সে কেওটিক অবস্থার মধ্যে পড়েছে, এটা সে দ্রুত কাটিয়ে উঠতে হবেই তাকে, এটার কোনো অন্যথা করা যাবে না। আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে যদি আমাদের কনফিউশন আছে কিনা সেই বিষয়ে বলি, যে আমরা আসলে দেখছি যে আমাদের নাগরিকত্বের জায়গা থেকে আমাদের যে ভোটার আইডেন্টিটি আছে সেইটা আসলে নিশ্চিত করলেই শুধুমাত্র হচ্ছে না। আমি সরি, আমি জাহেদ ভাইয়ের সাথে একটু দ্বিমত করছি, যে শুধুমাত্র ভোটার আইডেন্টিটি যদি আমরা কন্টিনিউ করি তাহলে ডেমোক্রেসি আসলে ফুলফিলমেন্ট পায় না। এটা গুড গভর্নমেন্ট, একটা সুশাসন যেটা আমরা বলি, সেটা আসলে হচ্ছে না। শুধুমাত্র ডেমোক্রেসি অ্যাজ এ ওয়ার্ড আমরা আসলে হয়তো এটাকে অ্যাচিভ করতে পারবো, কিন্তু যেটা আমাদের দরকার যে ইনক্লুসিভিটি এবং যে পার্টিসিপেশন, ইফেক্টিভনেস, এই যে নানান কিছু দরকার একটা সুশাসন স্ট্যাবলিশ করার জন্য, ওই জায়গাগুলো আমরা আসলে মিস করে ফেলবো। সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদের নাগরিকদের জায়গা থেকে, এবং সাইদের আগের একটা পয়েন্ট আমি ধরে বলতে চাই যে অবশ্যই প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছানো, এই ধরনের এসি রুমে আলোচনা চলতে হবে, বাট প্রান্তিক মানুষের কাছে আমাদের রাষ্ট্র কিরকম হওয়া দরকার, রাষ্ট্রকল্প যেটা হওয়া দরকার, সেই পরিকল্পনা তাদের কাছ থেকে শুনতে হবে, তাদের ভাষায় শুনতে হবে। এবং সেটাকে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন, এটা হচ্ছে তাদের ট্যাক্সের পয়সায় যে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটার দায় মেটানো। আপনাকে অবশ্যই তাদের কথা ট্রান্সলেট করতে পারতে হবে, কৃষকের মুখ থেকেই শুনতে হবে কৃষক নীতি কি হবে। সো এইসব জায়গায় অবশ্যই নাগরিকদের স্ট্যান্ড নেওয়ার ব্যাপার আছে, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে সজোরে এই সমালোচনা জারি রাখতে হবে, নিজেদের জায়গাগুলোও ক্রিয়েট করা শুরু করতে হবে, যাতে করে আমাদের মতামত ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া না হয়। জি, ধন্যবাদ। আমি ছোট্ট একটা জিনিস একটু অ্যাড করি। সামান্ত একটা ইন্টারেস্টিং জায়গায় এনেছেন, যেহেতু আমার সাথে ডিফার করেছেন, আমি ওর সাথে একটু ডিফার করতে চাই। অসুবিধা নাই, আবার দরকার হলেও করবে। দিস ইজ হোয়াট ডায়ালগ ইজ। এক্স্যাক্টলি। মানে নির্বাচন কি করে একটা ছোট উদাহরণ দেই। আমরা অমর্ত্য সেনের নোবেল পেয়েছেন আপনারা জানেন দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করে। তো মূল বিষয় কি ছিল? দুর্ভিক্ষ বলতে সারা পৃথিবীর তত্ত্ব ছিল এরকম যে দুর্ভিক্ষ হয় মূলত খাদ্যের সাপ্লাই শর্টেজের জন্য। কখনো উৎপাদন কম হলো, কখনো সাপ্লাইয়ের ক্রাইসিস হলো। অমর্ত্য অনেকগুলো বড় বড় দুর্ভিক্ষ দিয়ে দেখিয়েছেন কোনোদিন খাদ্যের অপর্যাপ্ততার জন্য দুর্ভিক্ষ হয়নি। একটা গ্রাউন্ড ব্রেকিং আবিষ্কার ছিল। দুর্ভিক্ষ হয়েছে কেন? অ্যাক্সেস টু ফুড। আপনি খাবার আছে কিন্তু এটা কেনার আপনার টাকা নেই। আমাদের যে দুর্ভিক্ষ হয়েছে শেখ মুজিবুর রহমানের সময়, তখনও খাবার যথেষ্ট ছিল, আড়তে আড়তে চাল ভরা ছিল, মানুষ কিনতে পারে নাই। অমর্ত্য এরপর বললেন যেটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেটা হচ্ছে একটা নির্বাচন ঠিকঠাক মতো হয়, মোটামুটি গণতান্ত্রিক এবং মিডিয়া কথা বলতে পারে, এই বেসিক কয়েকটা জায়গায় দেখিয়েছেন কোনোদিন দুর্ভিক্ষ হয় না। এবং উনি উদাহরণ নিয়েছেন যে 47-এর পর থেকে ভারত অনেক গরিব দেশ ছিল, ভারতের চাইতে অনেক তুলনামূলকভাবে ধনী দেশ যেগুলো আফ্রিকায় আছে, সেখানে
একটার পর একটা দুর্ভিক্ষ হয়েছে, ভারতে হয়নি। তো উনি যুক্তি দিচ্ছেন এটা, কোন একটা জায়গায় যদি ক্রাইসিস শুরু হয়, পত্রিকায় যদি আসে, একদম এই ভাষায় মতো বলছেন, সরকার যদি খারাপও হয়, সরকার ভালো সরকার না, ও মানুষের ইয়ে ফিল করে না, কিন্তু ওই সরকারটা ভীত হয়ে যায় যে আমাকে তো আগামী নির্বাচনটা জিততে হবে, আমাকে যখন আগামী নির্বাচনটা জিততে হবে, আমাকে কিন্তু মানুষের কাছে রিচ করতে হবে, দুর্ভিক্ষ ঠেকাতে হবে। সো ওর এই চাপটা তৈরি হয়। এই যে আমরা প্রত্যেকটা কথা বলছি না, একটা যদি ইলেকশন হয়, আমার যদি দিনের শেষে সব মানুষের কাছে যেতে হয়, তখন ওই যে কৃষক, ওই যে শ্রমিক, যার যার যা যা প্রবলেম আছে, প্রত্যেকটা প্রবলেম কিন্তু আসলে আমাকে অ্যাড্রেস করতে হবে। এটাই হচ্ছে মানে ইলেকশনের ম্যাজিকটা, যে আমাকে তো দিনের শেষে যেতে হয়। দুটো উদাহরণ দিয়ে শেষ করি। আমরা বিজেপির খুব আইডেন্টিটি পলিটিক্সের সমালোচনা করি, বিজেপি আদৌ ব্যক্তিগতভাবে তারা নিজেরা গণতান্ত্রিক দল না, কিন্তু এই ভোটে দেখা গেছে বিজেপি অনেক প্রত্যন্ত এলাকায় জিতেছে, কারণ তারা ভারতের 81 কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে 5 কেজি করে চাল দিয়েছে, মোর দ্যান হাফ অফ দ্য পিপল। দেখুন, বিজেপি হিন্দুত্ববাদ এই সে নানান কিছু করছে। বিজেপির আয়ুষ্মান ভারত বলে একটা হেলথ পলিসি আছে, আমরা অনেকে জানি না 50 কোটি মানুষ 5 লাখ টাকা পর্যন্ত হেলথ পলিসি পায়, গরিব লোকের পলিসি সরকার দেয়, সে প্রাইভেট হসপিটালে 5 লাখ টাকা পর্যন্ত সার্ভিস পেতে পারে। সো বিজেপি যেহেতু ইলেকশন করে, ওকে না দিনের শেষে মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হয় ইন এনি ফর্ম, ধাপে ধাপে। এটা যদি কয়েক টার্ম চলে, এটা আসলে মানে ইলেকশন ইটসেলফ এভাবেই সোসাইটিকে পাল্টায় আর কি। দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট। থ্যাংক ইউ। প্রশ্নটা যেহেতু আমার কাছেও ছিল, আপুর উত্তরটা দিয়ে দিয়েছে যে সরকার কনফিউজড কিনা। এটার উত্তরটা যদি আমি দিতে থাকি, তার প্রথমে বলা উচিত যে এই সরকার বিপ্লবী সরকার কিনা, গণ অভ্যুত্থানের সরকার কিনা, এই জাতীয় ডিবেট আমি জানি। একদম প্রথম দিন থেকেই যে ভদ্রলোক এই ডিবেটটা তোলার চেষ্টা করছেন, তার সাথে আমি একই স্টেজে বসে কয়েকটা সমাবেশেও গিয়েছি, এবং তার অনেক মতামতের সাথে আমি একমত না, এই কারণে যেটা উনি বলার চেষ্টা করছেন ওটা উনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না। এবং সরকার একটা আইন প্রণয়ন করছে, আপনারা দেখবেন বাংলাদেশের কনস্টিটিউশন যদি খোলেন, আর্টিকেল 93 দিয়ে অধ্যাদেশ জারি করা যায়। এইটা যে অন্তর্বর্তীকালীন সরকার, এইটা কিন্তু ওই আমাদের আর্টিকেল 93 দিয়ে এটা কিন্তু একটা আইনি প্রণয়ন করা হবে, পরবর্তীতে এটা পার্লামেন্টে পাশ করে নেওয়া হবে। তো এটা বিপ্লবী সরকার কিনা, তারপর অভ্যুত্থানের সরকার কিনা, এইটার যে গুরুত্বপূর্ণ কথা হলো এই সরকার কোন মুহূর্তে গঠিত হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে। যে আমাদের এই সরকার গঠনের, আপনি যদি চিন্তা করেন যে শেখ হাসিনা যে জায়গাতে সংবিধানটাকে রেখে গিয়েছিল, ওইটার আওতায় কি সরকার গঠনের অনুমতি ছিল? উত্তর হলো ছিল না। কারণ আমাদের দেশে পার্লামেন্ট মানে কনস্টিটিউশনালি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে 1996 সালে। 15 ফেব্রুয়ারির ইলেকশনের পরে খালেদা জিয়া যে অল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল, তারপর এসেই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পরে শি রিজাইন্ড। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইলেকশনটা হয়। শেখ হাসিনা এসে যে ক্ষতিটা করে 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টকে কবর দিয়ে দেয়। এমনকি সেই রায়টাও ছিল প্রহসনমূলক। সেই রায়টার ভেতর কিন্তু উল্লেখ করা ছিল পরবর্তী আরো 2টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের আওতায় থাকা উচিত। যে কমিটি খোলা হয়েছিল, বদিউল আলম মজুমদার সাহেব সেই কমিটির খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। উনি একটা বইও লিখেছেন এই ইলেকশনের আগে, সেটা যদি পড়েন কখনো তাহলে দেখতে পারবেন যে কমিটিও যে ধরনের রেকমেন্ডেশন দিয়েছে, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার পরে সেই রেকমেন্ডেশন বদলে যায়। মানে শেখ হাসিনা সিঙ্গেল হ্যান্ডেডলি, আমি একজন জাজের নামই বলে দিচ্ছি আসলে রাগঢাক না রেখে, এবিএম খায়রুল হক, বাংলাদেশের গণতন্ত্রকে কবরে পাঠানোর জন্য সবচেয়ে কুখ্যাত যে ব্যক্তি, সে হলো এবিএম খায়রুল হক। কিছুদিন আগে ল কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন, এই 5 আগস্টের পরেও তাকে পদত্যাগ করানো হয়েছে। সো এই যে তারা কোনো উপায়ই রাখলো না, তাহলে নতুন সরকার এসে কিভাবে সরকার গঠন করলো? তারা অবশ্যই ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 106, যেটা রেফারেন্স অ্যাপিলেট ডিভিশন থেকে নেওয়া যায়, তার আদতে কিন্তু সরকারটা গঠন করেছে। কিন্তু এই স্ট্যাটাস নিয়ে, সংজ্ঞা নিয়ে আমরা যতটা ব্যতিব্যস্ত বা মানুষের মাথার ভেতরে যেটা ঢোকানো হচ্ছে, আমার কাছে মনে হয় এই সময়ের জন্য সেটা অনেক বেশি জরুরি না। বরং এই সরকারটার প্রাইমারি ডিউটিটা কি? বিগত 15 বছরে এমন ভাবে দেশটাকে ধ্বংস করে গেছে, ওই জায়গা থেকে প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার করে তারপর ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা হস্তান্তর করা। কিন্তু অন্য টাইমে যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট যখন হতো 90 দিনের ভেতরে তাদের একটা টাইম ফ্রেম ছিল। বর্তমানে 90 দিন তো দূরে থাক, 1 বছর 1.5 বছরের ভেতরে প্রাতিষ্ঠানিক সংস্কারটা করা যাবে কিনা নোবডি নোজ। কারণ
একটা প্রতিষ্ঠানও বাংলাদেশে এক্সিস্টিং নাই, সবই আওয়ামী লীগাইজেশন হয়ে গেছে। সো এই জায়গাটা যদি সংস্কারে হাত দিতে হয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর যেটা আছে, এই ব্যাপারগুলো সংস্কার করাটা জরুরি। এবং এইটা করার পরে ইলেকশন নিয়ে কথা হচ্ছিল, সামান্তা আপু, জাহেদ ভাই বলছিলেন, আমি জাস্ট আরেকটা জিনিস শেয়ার করি, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। বাংলাদেশ স্বাধীন যে হলো ৭১ সালে, এর সাথেও প্রাকৃতিক একটা বিপর্যয়ের সম্পর্ক ছিল এবং ইলেকশনের সম্পর্কটা ছিল। অনেকেই মনে করেন যে ৭১ সালে কেউ একজন ডাক দিল, সবাই এক হইলো, যুদ্ধ করলো, স্বাধীন হয়ে গেল। কিন্তু আমি এবার বেশ কিছু বইপত্র পড়ে, বিভিন্ন মানুষের ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ পড়ে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশে যদি ফেয়ার 1970 সালের ইলেকশনের পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত শেখ মুজিবের হাতে যদি ক্ষমতাটা হস্তান্তর করা হতো, অ্যাট লিস্ট বাংলাদেশ স্বাধীন হইতো না। এই কথাটা অনেকে একদম প্রাণ খুলে বলার চেষ্টা করে না, কারণ ৭ মার্চের ভাষণ নিয়ে অনেক কথা হয়। ৭ মার্চের ভাষণও যদি দেখেন, নেগোশিয়েট করার চেষ্টা করছে যে তার হাতে যদি ক্ষমতাটা দেওয়া হয়, যেটা সে ইলেক্টেড হওয়ার পরে যেটা প্রাপ্য ছিল, তাহলে কি স্বাধীনতার ডাকটা আসতো? ইভেন ৭ মার্চের পরে ২৫ মার্চের আগে, এই টাইমের ভেতরেও তারা কিন্তু নেগোসিয়েশনের একটা পিরিয়ড রেখেছে। তার মানে জাহেদ ভাই যেটা বলেছে সেটা কিন্তু বাংলাদেশের হিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওই সময়ে যদি শেখ মুজিবের হাতে ক্ষমতাটা দেওয়া হতো, তাহলে বাংলাদেশ কি হতো? মেয়ারলি পাকিস্তান একটা প্রদেশ হিসেবেই দেশটা চলতে পারতো। ওই যে ইলেকশন হওয়ার পরে মানুষের অ্যাসপিরেশন বাস্তবায়িত করা হলো না, শেখ মুজিবুর রহমান ২৫ মার্চের আগ পর্যন্ত নেগোশিয়েট করার চেষ্টা করলো। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, যারা শেখ মুজিবের সাথে রাজনীতি করেছে ওই টাইমে, প্রমিনেন্ট যারা রাজনীতিবিদ ছিল, তারা কিন্তু ৭ মার্চের ভাষণের পরে, আপনারা ইতিহাস একটু পড়লে দেখবেন যে ইতিহাসগুলো অবশ্য হাসিনা তন্ত্রে বাতিল করে দেওয়া হয়েছে। ওনার বাসায় গিয়ে সিরাজুল ইসলাম খানের মতো লোকজন যে জিজ্ঞেস করেছে যে লিডার, আপনি কেন স্বাধীনতার ঘোষণা ৭ তারিখে দিলেন না, ওই টাইমে কিন্তু শেখ মুজিব ভিন্ন একটা উত্তর দিয়েছে। আমি একটু যোগ করতে চাই, এই সম্বন্ধে ব্যারিস্টার আমিনুল হকেরও এই সংক্রান্ত অনেক লেখালেখি আছে, প্রথম আলোতেও এসেছে এগুলো। এসেছে, তবে প্রথম আলোতে যে ধরনের বয়ান এসেছে সেটাকে আমার কাছে পূর্ণাঙ্গ বয়ান মনে হয় না। ব্যারিস্টার আমিনুল হকের সংশোধনী করা আছে, এটা তো আমি নিজেও পড়েছি। তো যদি চিন্তা করা হয়, ওই যে ইলেকশনের সাথে আমাদের দেশের স্বাধীনতার একটা যোগ আছে, এবং এই যে বাংলাদেশ আওয়ামী লীগ জেতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে 1970 সালের প্রাকৃতিক যে দুর্যোগ, সেটা তৎকালীন পাকিস্তান সরকার অ্যাড্রেস করতে ব্যর্থ হয়। একই সাথে শেখ মুজিবের পতন নিয়ে জাহেদ ভাই কিন্তু দারুণ একটা কথা বলেছে, এবং এইটার সাথে বাংলাদেশের ইতিহাসের পতনের সাথেও শেখ মুজিবের পতনের সাথেও একটা যোগ আছে। বাংলাদেশে ওই ৭৫-এর আগেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যে ধরনের ঘটনা হয়, তারপরে যে দুর্ভিক্ষের জায়গাটা হয়, আপনারা অনেকেই জেনে থাকবেন ওই টাইমের দায়িত্বশীল ব্যক্তি শেখ মুজিবের ছেলেদের যে রং ঢং করে বিয়ে হয়েছে, ওই সময়ে দেশের মানুষ দুর্ভিক্ষ কবলিত ছিল। ওই টাইমের কোন কবির কবিতা লিখতে হয়েছে, ভাবতে হারামজাদা নইলে মানচিত্র খাবো। সো সেই ইতিহাসগুলো আপনারা দেখার চেষ্টা করেন নাই। সো আমার কাছে যেটা মনে হয়, সরকারের স্ট্যাটাস কি হবে না হবে, এইটা বিচার বিবেচনা করার আগে এই সরকারের যে কাজটা আছে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করা, সেই কাজটা করার জন্য এদেরকে সময় দিতে হবে। কিন্তু সেই সময়টা কেমন হওয়া যাবে না, যার যার মতো যে যে কাজ করছে, কোনো রূপরেখা নাই, কোনো গাইডলাইন নাই, কোনো ম্যান্ডেট নাই। আজ মনে হলো মিস্টার এক্স কে অমুক জায়গায় বসানো উচিত, কাল মনে হচ্ছে মিস্টার ওয়াই কে অমুক জায়গায় বসানো উচিত, এই ফর্মুলেশনে যাওয়া উচিত না। বিপ্লবী সরকার কিনা, অভ্যুত্থানের সরকার কিনা, এইটার চেয়েও একটা ফাংশনিং গভর্নমেন্ট আছে কিনা, যার উপর সবকিছু নিয়ন্ত্রণ আছে, এটা প্রতিষ্ঠা করা জরুরি। এবং বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আছে, আমার চাওয়াটা খুবই সিম্পল, ওই ইলেকশনটা সঠিকভাবে আয়োজন করার জন্য যত ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারটা জরুরি, সেই ধরনের কাজটা এই গভর্নমেন্ট করতে পারলো কিনা, আমার কাছে মনে হয় এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ সাহেদ আব্দুল্লাহ।